আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ১,৮৪২ প্রার্থী বৈধ ঘোষণা। বিভিন্ন দলের ৭ শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। ২২শে জানুয়ারি সিলেট থেকে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু। শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন তারেক রহমান। রদ্রিগেজের পরিণতি মাদুরের চেয়েও খারাপ হবে বলে ট্রাম্পের হুঁশিয়ারি। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর। পঞ্চগড়ে শীতার্তদের মাঝে ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ। অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। বিসিবি পরিচালকদের সর্বসম্মত সিদ্ধান্ত জানানো হচ্ছে আইসিসিকে। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে আজ। তফসিল অনুযায়ী সারা দেশের ৩০০ আসনে প্রাথমিকভাবে প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা চূড়ান্ত করেছে কমিশন। প্রাথমিক বাছাইয়ে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, সিপিবি ও স্বতন্ত্র সহ ৭ শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও স্থগিত করা হয়েছে। তবে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত সময়ে আপিল করার সুযোগ থাকছে প্রার্থীদের। সাদিম মাহমুদের রিপোর্ট। ২৯শে ডিসেম্বর পর্যন্ত সারা দেশের ৩০০ নির্বাচনী আসনে ২,৫৬৮টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১,৮৪২ আর মনোনয়নপত্র বাতিল হয়েছে ৭২৩ জনের। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বেশি বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনী এলাকার ১% ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের সমস্যা থাকার কারণে বাদ পড়েছেন তারা। ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতা, মামলার তথ্য হলফনামায় যথাযথভাবে দাখিল না করাতেও মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঢাকা ৯-এর আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রথম দিনই বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা ১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিও বাদ পড়েছেন। হলফনামায় দেওয়া তথ্যে বড় ধরনের গরমিল পাওয়ায় বগুড়া ২ আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল হলেও ঢাকা ১৮তে বৈধতা পেয়েছে। কক্সবাজার ২ আসনে জামায়াত প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড এইচ.এম. হামিদুর রহমান আজাদ বাদ পড়েছেন। খেলাফি ঋণের কারণে যশোর ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টি.এস. আইয়ুবের মনোনয়নপত্র টেকেনি। কুড়িগ্রাম ৩ আসনে জামায়াতের প্রার্থী মাহবুব আলম সালেহির মনোনয়ন স্থগিত হয়েছে। এনডিএফ জোটের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও এক্সিকিউটিভ চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু সহ জাতীয় পার্টির বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই পর্ব পার করতে পারেনি। কুমিল্লা ৫ আসনে সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফির মনোনয়নপত্রও বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ে যারা বাদ পড়েছেন তারা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। সাদিম মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। অতীতের ধারাবাহিকতায় এবারও সিলেট থেকে শুরু হবে বিএনপির আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম। তার আগেই তারেক রহমান দলের চেয়ারপারসনের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে করণীয় ঠিক করতে ঢাকায় বৈঠক করেছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। সিলেট থেকে জাতীয় নির্বাচনের প্রচার শুরু করা বাংলাদেশের রাজনীতিতে একটি প্রথায় রূপ নিয়েছে। মায়ের দেখানো পথে এবার বিএনপির প্রচারণা শুরুর জন্য সিলেটকে বেছে নিচ্ছেন তারেক রহমানও। নির্বাচনের বাধাগুলো অনেকটা দূর হয়ে গেছে, শুধুমাত্র গুটি কতক বা কিছু একটি মহল আপনার চেষ্টা করছে এর মধ্যে আপনার কিছু আন্দোলন সৃষ্টি করার জন্য। আমার মনে হয় না যে এটা আপনার শেষ পর্যন্ত টিকে থাকবে বা তারা তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ওই পথ ছেড়ে দিয়ে আপনার যেটাকে আমরা বলি যে আপনার কনস্টিটিউশনাল পথ বেছে নেবে এবং সেটাই হবে
সঠিক প্রচার লড়াইয়ে নামার আগে রোববার গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা সেরেছে বিএনপি। আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পেরেছি, কিন্তু দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা শুধুই একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে, জনগণের সমর্থনের দ্বারা পুনঃপ্রতিষ্ঠা হতে পারে। সেই কারণেই আমরা বারবার নির্বাচনের কথা বলেছি। একটি দল ভোটারদের কাছে গিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে অভিযোগ করে নজরুল ইসলাম খান সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন। লুৎফরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। আগামী 22শে জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবে বিএনপি। দর্শক, এ নিয়ে এক্সপ্লেইনারে জানাচ্ছেন চকর মালিথা। ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এবং শাহ পরান রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 22 জানুয়ারি থেকেই শুরু হচ্ছে এবার নির্বাচনের প্রচার কার্যক্রম। 1991 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিলেট থেকে প্রথম মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছিলেন। সেবার নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল বিএনপি। সর্বশেষ 2008 সালের নির্বাচনে মাজার জিয়ারত করে প্রচারণায় গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। 30 ডিসেম্বর খালেদা জিয়ার ইন্তেকালের পর সেই কাজটি এবার করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগে দলের চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। তবে কখন এবং কোন প্রক্রিয়ায় তারেক রহমানকে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে সে বিষয়ে এখনও দলীয়ভাবে সিদ্ধান্ত হয়নি। কিন্তু ভোটের কারণেই এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে। 22 জানুয়ারি সকালে তারেক রহমান ঢাকা থেকে রওনা হয়ে সিলেট পৌঁছে 2 মাজার জিয়ারত করবেন। এরপর আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনসভা শেষ করে ওই দিনই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। আর এর মাধ্যমেই শুরু হবে বিএনপির নির্বাচনী প্রচারণা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতায় এলে ব্যবসায়ীদের সব সমস্যা সমাধান করা হবে। এর আগে তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাগরিক শোক সভা করার কথা জানান জাতীয় প্রেস ক্লাবের নেতারা। রিয়াজ ইসলামের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে রোববার সন্ধ্যা 7টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও উদ্যোক্তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দীর্ঘ 2.5 ঘন্টা বৈঠক করেন তারা। পরে বৈঠকের বিষয় সাংবাদিকদের জানান ব্যবসায়ীরা। আমরা বলেছি যে সামগ্রিকভাবে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে, সেটা শিল্প বাণিজ্য এবং সাধারণ মানুষের জন্য তাদের নিরাপত্তা দিতে হবে। 2 নম্বর হচ্ছে হলো যে আপনার ইনফ্রাস্ট্রাকচার যেগুলি সেগুলি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না, কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে। বিএনপি সরকার গঠন করলে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখানে যে চাঁদাবাজির সমস্যা, এখানে যে উচ্চ ব্যাংকের সুদের সমস্যা, এখানে বিভিন্ন জায়গায় দুর্নীতির কারণে ব্যবসার কস্ট যেটা বেড়ে যাচ্ছে, সেটার বেশি মূল্য দিতে হচ্ছে বাংলাদেশের জনগণকে। কারণ এগুলো সব কিছুর কারণে দ্রব্যমূল্য বাড়ছে এবং অন্যদিকে ব্যবসায়ীরাও এই প্রতিকূল অবস্থায় তাদের ব্যবসা চালাতে পারছে না, তারা বিনিয়োগ করতে পারছে না, বিনিয়োগ বাড়াতে পারছে না। আর বাংলাদেশের ব্যবসায়ী যদি বিনিয়োগ না করে বিদেশিরা এখানে কিভাবে বিনিয়োগ করবে? সব সমস্যাগুলো আলোচনা হয়েছে। এর আগে জাতীয় প্রেস ক্লাবের নেতারা দেখা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে। আমরা একটা নাগরিক শোক সভার আয়োজন করব ব্যাপক আকারে, সেখানে আমাদের একটা প্রকাশনাও থাকবে। সেখানে আমন্ত্রণ জানানোর জন্য আমরা এসেছি আনুষ্ঠানিকভাবে। উনি সম্মতি দান করেছেন এবং ওনার সুবিধাজনক সময়ে, দ্রুততম সময়ে সেই শোক সভাটি অনুষ্ঠিত হবে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব নাগরিক শোক সভার আয়োজন করবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। গুমের শিকার হওয়ার পর যারা জীবিত ফিরেছেন তাদের মধ্যে ৭৫% জামায়াত শিবিরের নেতাকর্মী, 22% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। যারা এখনও নিখোঁজ তাদের মধ্যে ৬৮% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও 22% জামায়াত শিবিরের নেতাকর্মী। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেয় কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। কমিশন জানায় মোট ১৯১৩টি অভিযোগ গুম সংক্রান্ত তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে ১৫৬৯টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে ২৮৭টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়েছে। বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে কমিশন সদস্যরা। অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় মনোবলের জন্য গুম তদন্ত কমিশনের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে দুমড়ে মুচড়ে গণতন্ত্রের লেবাস পরে মানুষের উপর কী পৈশাচিক আচরণ করা যেতে পারে তার ডকুমেন্টেশন এই রিপোর্ট। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে লক্ষ্য করে কড়া সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে ভেনেজুয়েলা ও ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ। একই সঙ্গে পরিস্থিতি নিয়ে সংযমের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। ভেনেজুয়েলা ইস্যুতে আরও কঠোর ভাষায় কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাময়িকী দ্য আটলান্টিককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। রদ্রিগেজ যদি সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে তাকে খুব বেশি মূল্য দিতে হবে, যা মাদুরোর চেয়েও বড়। ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে ইউর সব সদস্য এই বিবৃতিতে সই করলেও হাঙ্গেরি অংশ নেয়নি। ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ব্রাজিল, চিলি, কলম্বিয়া, মেক্সিকো এবং উরুগুয়ে। এই উত্তপ্ত পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভলাদিমির পাদ্রিনো জানিয়েছেন, মাদুরো আটক হওয়ার সময় তার নিরাপত্তা দলের বড় একটি অংশসহ সাধারণ মানুষ নিহত হয়েছেন। ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। যে কোনো বিদেশি আগ্রাসনের উচিত জবাব দেওয়া হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে মধ্যপ্রাচ্যের মতো বানাতে চায় না। এই দেশটি নিয়ে তাদের পরিকল্পনা ভিন্ন। মার্কিন বাহিনী শনিবার ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটক করেছে। বর্তমানে তিনি নিউ ইয়র্কের একটি ডিটেনশন সেন্টারে বন্দী আছেন। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। হিমালয়ের কোল ঘেঁষা সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শীত জেঁকে বসেছে। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট সহ বিস্তীর্ণ এলাকা। শীতপ্রবণ এই জেলায় প্রতিবারের ন্যায় এবারও শীতার্ত মানুষের পাশে নববর্ষের উপহার হিসেবে শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। এ রহমান মুকুলের পাঠানো তথ্য, ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। পঞ্চগড় হিমালয়ের পাদদেশে হওয়ায় এবারের শীতে কাহিল হয়ে পড়েছেন খেটে খাওয়া অসহায় মানুষেরা। পঞ্চগড় পৌরসভার বিভিন্ন এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। দরিদ্র মানুষজন হাতে কম্বল পেয়ে আনন্দিত। যারা দিচ্ছে তাদের আল্লাহ ভালো করুক, খুবই ভালো। প্রতি বছরে যেন আমাকে কম্বল দেয়। ঠান্ডাতে একটা কম্বল পাইছি, আমি খুব উপকার পেয়েছি। যে দিছে আত্মবিক দেয় যেন ও সুস্থ সবলভাবে ভালো থাকে, আল্লাহ যেন ওকে আবার দেওয়ার মতন ক্ষমতা করে। এই কম্বলটা যে পাইলাম আমার উপকার হইল। প্রচণ্ড শীত পঞ্চগড়ে বছর জন্য আমরা পাই, আমাদের জন্য অনেক উপকার হয়। শরীর কাঁপতেছে, যে একটা কম্বল পাইছি, এটার জন্য খুব উপকারী হয়ে গিয়েছে। আর যারা কম্বল দিচ্ছে তার জন্য আমরা আল্লাহর জন্য দোয়া করি, সেই জন্য আগামীতে আরও কম্বল দিতে পারি। 2 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন জেলায় শীত মৌসুমে গরম কাপড়, কম্বল বিতরণ ছাড়াও ঈদ আনন্দ ভাগাভাগি, খাদ্য সামগ্রী বিতরণ ও নানা সংকটময় মুহূর্তে অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। তো
আমরা সবাই জানি যে বাংলাদেশের উত্তরে যে উত্তরবঙ্গ আছে এখানে অনেক শীত পড়ে, তো এখানের মানুষ শীতের জন্য অনেক হাহাকার শীতার্ত মানুষদের মধ্যে শীত বস্ত্র দেওয়ার জন্য ট্রাই ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ। আমি ট্রাই ফাউন্ডেশনের নিকট সবিনয়ে একটা অনুরোধ রাখবো, যে অনুরোধটা হলো এই ধরনের, এটা বাংলাদেশের সর্বোত্তরের জেলা এবং হিমালয়ের যে ঠান্ডা কনকনে হিমেল হাওয়া এবং শীতটা এখানে প্রথম অনুভূত হয়। তাই এইখানে আরও বেশি মানুষকে যদি সম্পৃক্ত করা যায় এই ধরনের উদ্যোগ, এখানে যারা এই ট্রাই ফাউন্ডেশনের সাথে পঞ্চগড়ে যারা সম্পৃক্ত ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ট্রাই ফাউন্ডেশনকেও ধন্যবাদ জানা এই ধরনের উদ্যোগটা অব্যাহত রাখে। তীব্র শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত ও অসহায় মানুষের পাশে এসে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। ভারতে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরদিন এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিস্তারিত জানাচ্ছেন সানিয়া তন্ময়। গত 36 ঘন্টায় বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্কে নাটকীয় অবনতি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই সামনে আসে বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি। সিদ্ধান্ত ভারতে না যাওয়ার নির্দেশনা আসে সরকারের তরফ থেকেও। পরিচালকদের সম্মতিক্রমে আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হচ্ছে বিসিবির পক্ষ থেকে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। 2026 আইসিসি টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো হবে কলকাতা ও মুম্বাইয়ে। বাংলাদেশের সিদ্ধান্তের পর আইসিসির প্রতিক্রিয়া না জানা গেলেও বিসিসিআই এমন দাবি নাকচ করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। বিশ্বকাপের জন্য আজ সকালে লিটন দাসকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সানিয়া তন্ময়, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। এবারে বিপিএল টি-20 ক্রিকেট প্রসঙ্গ। আর বিরতির পর জানিয়ে ফিরছি। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। রংপুর অঞ্চলে তীব্র শীতে বিপর্যস্ত অসচ্ছল ছিন্নমূলদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনীর 66টি পদাতিক ডিভিশন। উত্তম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সুবিধাভোগী 1050 জনের হাতে উন্নতমানের কম্বল তুলে দেন 66টি পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তীব্র শীতে শীতবস্ত্রের সাথে আর্থিক অনুদান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা। এবার কৃষি সংবাদ। মুড়ি কাটা পেঁয়াজের নতুন স্বপ্ন বুনছেন মানিকগঞ্জের কৃষকরা। ন্যায্য মূল্য আর বাড়তি লাভের আশায় মাঠে মাঠে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে আবহাওয়া বিবেচনা করে সঠিক পরিচর্যার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে জেলা কৃষি বিভাগ। মানিকগঞ্জ প্রতিনিধি গোলাম সারওয়ার সানুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জহির মুন্না। মানিকগঞ্জে এই মৌসুমে ক্ষেত বলতে সাধারণত চোখে পড়ে হলুদ সরিষার বিস্তীর্ণ মাঠ। তবে চলতি মৌসুমে সেই চিত্রে কিছুটা ভিন্নতা এসেছে। জেলার বিভিন্ন এলাকায় বেড়েছে পেঁয়াজের আবাদ। মাঠ জুড়ে এখন সবুজে ঘেরা পেঁয়াজ ক্ষেত। কুয়াশাচ্ছন্ন শীতের সকালে পেঁয়াজ গাছের পাতায় ঝলমলে রোদের ছটায় যেন নতুন স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষক। সার দিয়ে পানি দিলাম, পানি দিয়া এটা কোপ দিয়ে জোগাল শেষ হয়ে যাব, তারপরে পেঁয়াজ উঠামো। আলহামদুলিল্লাহ ভালো ফলাফল দেখা যাচ্ছে, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। কৃষক এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন পেঁয়াজের ক্ষেতে। এবার মুড়ি কাটা পেঁয়াজে ভালো ফলন ও ন্যায্য দাম পাওয়ার আশা করছেন তারা। পানি সেচ দেওয়া লাগতেছে, আবার কুবান লাগবো, সার বোনা লাগবো, আবার আলি পেঁয়াজ খেতে নাড়া উঠান লাগতেছে। এর ভিতরে 4 পেঁয়াজ লাগাইছি, কমপক্ষে আমার 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হবে। কৃষি বিভাগের মতে চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে জেলায় 7564 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে, যার মধ্যে 3222 হেক্টর জমিতেই মুড়ি কাটা পেঁয়াজ আবাদ চলছে। বিঘা প্রতি 60 থেকে 70 মণ করে পেঁয়াজ পাচ্ছে এবং বাজারে পেঁয়াজের দাম ভালো। এবং আমরা আশা করছি এবছর যেভাবে পেঁয়াজ
হচ্ছে এবং দাম কৃষক বেশি পেয়েছে, সেই হিসাবে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটি হারিয়ে যাবে। কৃষকের মধ্যে একটা প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে যে তারা এই পেঁয়াজ বিক্রি করে ভালো টাকা পাবে। এই অঞ্চলে পলিযুক্ত উর্বর মাটি পেঁয়াজ চাষের জন্য বেশ উপযোগী, যা আগামী দিনে আরও বড় সাফল্য আনবে এমন আশা সংশ্লিষ্টদের। জহির মুন্না, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। অসংখ্য ডুবোচর, অপরিকল্পিত ড্রেজিং আর নদীর গতিপথ পরিবর্তনের কারণে চরম সংকটে বরিশালের অভ্যন্তরীণ নৌরুট। যাত্রী ও নাব্য সংকটে ইতিমধ্যে 15টি নৌপথ বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার সংখ্যায় 4টি রুট। অতিরিক্ত জ্বালানি খরচ আর পানি সংকটে লঞ্চগুলো এখন মালিকদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সাইদ পান্থর পাঠানো তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নদীবেষ্টিত জনপদ দেশের দক্ষিণাঞ্চল। একসময় এই অঞ্চলে স্বল্প খরচে আরামদায়ক ও নিরাপদ যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল লঞ্চ। তবে বর্তমানে নানা সংকটে দক্ষিণাঞ্চলের নৌপথ। বরিশাল থেকে বরগুনা, চরদুয়ানি, মহিপুর, পটুয়াখালী, কালাইয়া, লালমোহন, বাহেরচর ও বোরহানউদ্দিন সহ অভ্যন্তরীণ 15টি নৌরুটে চলাচল করত শতাধিক লঞ্চ। তবে নাব্য সংকট ও যাত্রী কমে যাওয়ায় বন্ধ হয়েছে এসব নৌরুট। এই চ্যানেলটা অতি দ্রুত সঠিকভাবে যে ড্রেজিং করে তাহলে আমাদের লঞ্চগুলো চলতে পারে। বন্ধ হওয়ার শঙ্কায় সচল থাকা বরিশাল ভোলা, মজু চৌধুরীর হাট ও লক্ষ্মীপুর রুটও। নাব্যতা সংকটের কারণে আমাদের যে দুর্ভোগ বিশাল আকার ধারণ করছে। জরুরি আবেদন করছি যেন এই যে ড্রেজিং ভালোভাবে করে। খনন করা হচ্ছে না, অন্যদিকে বর্জ্য নদীতে ডাম্পিং হচ্ছে, নৌপথগুলো দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। শীত মৌসুমে মেঘনা নদীতে তৈরি হওয়া অসংখ্য ডুবোচরে আটকে পড়ছে লঞ্চ, বাড়ছে ভ্রমণের সময় ও জ্বালানি খরচ। ড্রেজিং তো আমাদের উদ্দেশ্যে নিয়েই তারা কাজ করবে, কিন্তু তারা ঠিক মতন সেভাবে কাজ করে না বিধায় আমাদের লঞ্চ বন্ধ হয়ে গেছে অনেক। এখনকার যে কাজগুলো হবে সেই কাজটা আসলে স্থায়ীভাবে হোক এবং আমাদের যোগাযোগের ক্ষেত্রে একটা সুগম পথ হোক, যাতে আমরা আর কখনো কষ্টের সম্মুখীন না হই। এই নদীটা ভরাট হয়ে যাওয়ার কারণে আমাদের যাতায়াতে ব্যাপক সমস্যা হয়। অনেক সময় দেখা যায় কি লঞ্চ চরে বেঁধে যাচ্ছে। নৌপথ সচল রাখতে দ্রুত ও কার্যকর ড্রেজিংয়ের দাবি সংশ্লিষ্টদের। যাত্রীরাও কষ্ট পাইতেছে আর আমাদেরও আর্থিকভাবে আমরা হিসাব করেন 3 ঘন্টা আপনারা আসছেন ইলিশা, যে জায়গায় আমরা 1.5 ঘন্টায় ইলিশা আমরা আসি। নৌযান এবং নৌরুট যেখান থেকে মালবাহী এবং আপনার যাত্রীবাহী নৌযানও যদি যায়, দুটোই বিএডএলওটিএ অপারেশনাল ওয়েতে এই কাজটা করে থাকে। এখানে যে পরিমাণ পলি হয় এটা আসলে আমাদের সরকার এবং রাষ্ট্রপক্ষের ব্যবস্থা সম্ভব কখনই সম্ভব না। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 1842 প্রার্থী বৈধ ঘোষণা। বিভিন্ন দলের 7 শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। 22 জানুয়ারি সিলেট থেকে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু। শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন তারেক রহমান। রদ্রিগেজের পরিণতি মাদুরোর চেয়েও খারাপ হবে বলে ট্রাম্পের হুঁশিয়ারি। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রীর। পঞ্চগড়ে শীতার্তদের মাঝে ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ। অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। বিসিবি পরিচালকদের সর্বসম্মত সিদ্ধান্ত জানানো হচ্ছে আইসিসিকে। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।